আচ্ছা, আমরা শুরু করবো আজকে মেনলি ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে। প্রথম যে কনসেপ্টটা, দ্যাট ইজ ওয়ার্ক। ধরা যাক একটা সারফেস আছে, তার উপর একটা ব্লক বসে আছে। এই ব্লকটাকে আমরা যদি সামনের দিকে এফ ফোর্স দিয়ে টানি এবং টানবার পর ধরো টি টাইম পরে ব্লকটা এইখানে এসে পৌঁছেছে, তাহলে ওর যে পজিশন চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ওর সেন্টার অফ মাস থেকে নতুন যে সেন্টার অফ মাসের পজিশন সেইটা, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা যদি সিস্টেমটাতে ওয়ার্ক ডান বার করার চেষ্টা করি, ওয়ার্ক ডান ইজ ফ্রিকশন ডট এস, ফ্রিকশন ডট ডিসপ্লেসমেন্ট, সরি ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। দেখো, ফোর্স হচ্ছে এক ধরনের ভেক্টর, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক ধরনের ভেক্টর। দুটো ভেক্টরের মাঝে যদি ডট প্রোডাক্ট হয় তাহলে যে রেজাল্ট পাওয়া যায় সেটা হচ্ছে স্কেলার। এবং আমরা জানি ফ্রিকশন আর ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এদের মাঝে, এটাকে যদি আমি ভেঙে দিই, এফ ডট এসকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা যে ফর্মুলা পাই সেটা কী হয়, ডট প্রোডাক্টের নিয়ম অনুযায়ী ওটার রেজাল্ট আসে এফ এস কস থিটা। পার্টিকুলারলি যদি এই ছবিটাতে দেখা হয় তাহলে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে ডিসপ্লেসমেন্টও সেই দিকেই হয়েছে। তাহলে আমরা বলতে পারি কস থিটাতে এখানে থিটার ভ্যালু কত, 0। তাহলে ইফ থিটা ইজ 0 ডিগ্রি দেন ওয়ার্ক ডান বিকামস এফএস। ইফ থিটা 90 ডিগ্রি যদি হয়ে যেত তাহলে ওয়ার্ক ডান কত হয়ে যেত, 0। যদি থিটার ভ্যালু 180 হতো তাহলে ওয়ার্ক ডান কী হতো, কস 180 মানে -1, তাহলে মাইনাস এফএস। যদি থিটা 270 হতো তাহলে ওয়ার্ক ডান কী হয়ে যেত, আবার 0। ক্লিয়ার? দেখো, এখান থেকে আমি যদি প্রত্যেকটার জন্য ছবির কথা ভাবি, থিটা 0 মানে পার্টিকুলার এই ছবিটা, থিটা 90 মানে এটা যদি আমার অবজেক্ট হয়, আমি যদি ফোর্স এদিকে অ্যাপ্লাই করে থাকি আর যদি ওর ডিসপ্লেসমেন্ট এই দিকে অথবা নিচের দিকে হয় তাহলে আমি বলতে পারি থিটা 90 ডিগ্রি, তখন আমার ওয়ার্ক ডান হয়ে যাবে 0। থিটা যদি 180 হয়, তার মানে এটা যদি অবজেক্ট হয়, ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট হয়েছে ঠিক তার অপোজিটে, তাহলে তখন আমার ওয়ার্ক ডান হয়ে যাবে নেগেটিভ। থিটা যদি 270 হয় তাহলে বেসিক্যালি, আচ্ছা থিটা 90 ছবিটাতেই চলে আসবে, যেরকম আমি এটা এখন বুঝে দিচ্ছি। তাহলে থিটা 270 যদি হয় তাহলে ওইটারই ওই পার্টটা এখানে আলাদা করে রেখে দিই, তাহলে এটা অবজেক্ট, এটা ফোর্স, ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 270 ডিগ্রি, সেক্ষেত্রেও ওয়ার্ক ডান চলে আসবে 0 ডিগ্রি। আর যেহেতু ফোর্স একটা ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে অ্যান্সার আসে স্কেলার। তাহলে প্রপার্টি হিসেবে আমরা প্রথমেই বলতে পারি যে ওয়ার্ক ডান ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এবং ডেফিনেশনে আমরা এটা বোঝার চেষ্টা করব, বা আমরা ডেফিনেশন হিসেবে এটা বলতে পারি যে কোনো বডিতে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে যে দিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেই দিকে যদি বডির ডিসপ্লেসমেন্ট ঘটে তাহলেই আমরা বলবো যে একটা ওয়ার্ক ডান হয়েছে। এবার এখানে বডির ডিসপ্লেসমেন্ট ঘটা বলতে ইটস বেটার, বডির ডিসপ্লেসমেন্টের থেকেও ভালো ওয়ার্ড হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সের যদি কোনো ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে। কেন? ধরো তুমি আটা মাখছো,
তাহলে আটা মাখবার সময় তুমি যে বাটিটাতে আটাটা মাখছো বা যে গামলাটাতে আটাটা মাখছো, আটাটা তো আর গামলার বাইরে চলে যাচ্ছে না, তুমি ওর মধ্যেই মাখছো। তাহলে তোমাকে যদি কেউ আটা মাখবার পর বলে তোমার ওয়ার্ক ডান 0, সেটা ঠিক নয়, তুমি তো কাজ করেছো। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, তুমি যে যে পয়েন্টে হাত দিয়ে চাপছো সেই পয়েন্টটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেই পয়েন্টটা ডিসপ্লেসড হয়ে নতুন জায়গায় চলে যাচ্ছে, ফলে বারবার আটার তালটার সাইজ অ্যান্ড শেপ চেঞ্জ হচ্ছে। তার মানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সেরও যদি ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, তাহলেও আমরা বলতে পারি ওয়ার্ক ডান হয়েছে। তাহলে ওয়ার্কের ডেফিনিশন হিসেবে এরকম লেখা যায় যে ইফ we apply a force on a body and there is a displacement of the point of application of force along the direction of force, along the direction of applied force, then it can be said that work is being done. এই লাইনের মধ্যে খুব ইম্পর্টেন্ট লাইন যেটা, সেটা হচ্ছে there is a displacement of the point of application of force. এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, point of application of force along the direction of applied force. এই along the direction of applied force আসছে বলেই আমি এখানে ডট প্রোডাক্ট ইউজ করতে পারছি, কারণ ডট প্রোডাক্ট আমাকে সেই ইনফরমেশনটাই দেয়। তবেই আমরা বলতে পারি যে কিছু একটা ওয়ার্ক ডান হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, যেহেতু ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুজনেই একটা করে ভেক্টর কোয়ান্টিটি, তাই ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি। এবার আমি যদি ওয়ার্কের এসআই ইউনিট বার করতে চাই, ওয়ার্ক মানে যেহেতু এফ এস কস থিটার পার্টটার তো আর কোনো ডাইমেনশনও হবে না এবং কোনো ইউনিট হবে না, তাহলে আমি শুধু এফএসকে নিয়ে যদি ভাবি, তাহলে দেখো এসআই ইউনিট বার করবার সময় আমরা কি বলতে পারি, ফোর্সের এসআই ইউনিট নিউটন, ডিসপ্লেসমেন্টের মিটার, তাহলে ওয়ার্কের এসআই ইউনিট হলো নিউটন মিটার। এই নিউটন মিটারকে আর কি নামে রাখা যায়, জুল। একইভাবে ওর সিজিএস ইউনিট কী হবে, ডাইন সেন্টিমিটার, ওর রেজাল্ট কী হবে, অথবা আর একটা নাম হচ্ছে আর্গ। আমি যদি ওয়ার্ক ডানের ডাইমেনশন বার করার চেষ্টা করি, তাহলে প্রথমে ফোর্সের ডাইমেনশন বলতে হবে। ফোর্স মানে এম এ, তাহলে মাসের জন্য ক্যাপিটাল এম, অ্যাক্সেলারেশনের জন্য এল টি মাইনাস 2, এছাড়াও একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে ইনটু এল। তার মানে ফাইনালি যে তুমি যে ডাইমেনশন পাবে সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 2। আর হচ্ছে ফাইনাল ডাইমেনশন এম এল স্কোয়ার টি মাইনাস 2। তাহলে ওয়ার্কের ওভারঅল আইডিয়া বলতে আমরা এগুলোকে জেনারেট করাতে পারি। আবার দেখো, আমরা যেহেতু থিটার ভ্যারিয়েশনের ওপর ডিপেন্ড করছে ওয়ার্কের ভ্যালু কী হবে, এখান থেকে আমরা প্রথমেই কমেন্ট করতে পারি যে ওয়ার্ক
may be positive, may be negative, may be zero. ওয়ার্কের রেজাল্ট তিনটেই আসতে পারে, নেগেটিভ, পজিটিভ, জিরো। সেটা তোমার সিচুয়েশনের ওপর ডিপেন্ড করবে, কোন দিকে ফোর্স কোন দিকে ডিসপ্লেসমেন্ট তার উপর। ধরা যাক একটা মেঝে আছে, তার উপর একটা ব্লক আছে যার মাস হচ্ছে এম। একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে এই ব্লকটাকে ধরো উপরে নিয়ে আসা হলো, এবং উপরে নিয়ে এসে আমরা ধরে নিচ্ছি ব্লকটার ডিসপ্লেসমেন্ট ঘটানো হলো এইচ। তাহলে আমরা এখানে বলতে পারি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। কেন এক্সটার্নাল এজেন্ট? কারণ বাইরে থেকে কেউ এসে করছে, ধরো তুমি করছো, সেই অবস্থায় তুমি যদি কোনো ওয়ার্ক ডান বার করতে চাও, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কী আসবে? অ্যাপ্লাইড ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। এখানে অ্যাপ্লাইড ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট মানে আলটিমেটলি হচ্ছে এফএস কস থিটা। যে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেটা কত? বডিটা যা, ওর যা বডি ওয়েট, সেই অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করলে তবেই ও মেঝে থেকে উপরে উঠবে। তার মানে অ্যাপ্লাইড ফোর্স হয়ে যাবে এমজি, ডিসপ্লেসমেন্ট হয়েছে এইচ। যেদিকে ফোর্স অ্যাপ্লাই হয়েছে ডিসপ্লেসমেন্টও সেই দিকেই হয়েছে, ফলে কস থিটার ভ্যালু হচ্ছে কস জিরো। তাহলে এমজিএইচ কস জিরো, তার মানে এমজিএইচ। তাহলে ওয়ার্ক ডান মানে কি হয়ে গেল? পজিটিভ ভ্যালু এলো। তাহলে ওয়ার্কের ভ্যালু যখনই কোনো এক্সটার্নাল এজেন্ট নিয়ে কাজ করবে, দেখা যাবে ওয়ার্ক ডান অলওয়েজ পজিটিভ আসবে। তাহলে আমরা এরকম একটা স্টেটমেন্ট লিখতে পারি, ওয়ার্ক ডান ইজ অলওয়েজ পজিটিভ when an external agent is acting. আবার এই একই প্রবলেমে আমরা যদি বলি work done by gravitational force, তখন কি হবে? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমরা জানি এফ ডট এস, তাহলে এফ এস কস থিটা। ফোর্স কত? গ্র্যাভিটেশন কোন ফোর্স দিয়ে ওকে নিচের দিকে টেনে রেখেছে? এমজি, বডি ওয়েট। ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে এইচ, কিন্তু অ্যাপ্লাইড ফোর্স মানে গ্র্যাভিটেশনাল ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝের অ্যাঙ্গেল 180 ডিগ্রি। গ্র্যাভিটেশনাল ফোর্স ওকে নিচে টেনে রেখেছে, ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে ওপরের দিকে। তাহলে অ্যান্সার হয়ে গেল মাইনাস এমজি এইচ। তার মানে এক্ষেত্রে বলা যায় ওয়ার্ক ডান ইজ পজিটিভ, work done is negative when internal force is acting. নেক্সট যে কনসেপ্টটা থাকে দ্যাট ইজ জিরো ওয়ার্ক। জিরো ওয়ার্কের কনসেপ্ট তোমরা ছোটোবেলায় পড়েছো 7-8-এ। ধরো একটা লোক একটা সুটকেস নিয়ে মুভ করছে, তাহলে আমরা লিখিয়ে পড়ি যে অ্যাজিউম a man
walking along a path with a bag. তাহলে ছবিটা আমরা এরকম ভাবতে পারি, এটা যদি ব্যাগ হয়, এটা যদি মেজে হয়, লোকটা ব্যাগটাকে নিয়ে রাইট সাইডে মুভ করছে, কিন্তু লোকটা ব্যাগটাকে ধরে রাখার জন্য গ্র্যাভিটির এগেনস্টে, তুমি তো আর মাটিতে ঘষতে ঘষতে নিয়ে যাচ্ছ না, গ্র্যাভিটির এগেনস্টে ধরে রাখার জন্য লোকটা একটা ফোর্স অ্যাপ্লাই করছে ওপরের দিকে, ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ম্যান ওপরের দিকে। যেহেতু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেলোসিটির দিকে, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি হেয়ার ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ম্যান is perpendicular to the displacement of the back. যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে ওদের মাঝের অ্যাঙ্গেল থিটা কত? 90 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ডট এস ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ এস কস 90, কস 90 ভ্যালু 0, তাহলে ওয়ার্ক ডান হয়ে গেল 0। এই সেম ফ্রেমে তোমায় যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, আচ্ছা গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করছে? গ্র্যাভিটেশনাল ফোর্স ব্যাগটাকে নিচের দিকে টানছে, দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই গ্র্যাভিটি। কী করে পাবো? দেখো আমরা ক্লিয়ারলি বলতে পারি force applied by gravity is also perpendicular to the displacement, বা এরকমও বলা যেতে পারে যে এক্ষেত্রে থিটার ভ্যালু অ্যাকচুয়ালি 270 ডিগ্রি। পারপেন্ডিকুলার মানে তো 90 ডিগ্রি হতে পারে, 270 ডিগ্রি হতে পারে। তার মানে আমি যদি ওয়ার্ক ডান আবার ক্যালকুলেট করি বাই গ্র্যাভিটি, তাহলে এফ ডট এস করে আমার অ্যান্সার চলে আসবে 0। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হয়ে যাবে 0। এইরকম জিরো ওয়ার্কের এক্সাম্পল আমরা পড়েছি ঠিক আগের চ্যাপ্টারে, সার্কুলার মোশন। কিরম? এটা যদি একটা সার্কেল হয়, আমি ধরে নিচ্ছি এটা সেন্টার, এটা রেডিয়াস। একটা অবজেক্ট প্রথমে পজিশন এতে ছিল, পরে পজিশন বিতে গেছে, কারণ ওটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করা মানে বডিটা যখন এতে ছিল তখন ওর ভেলোসিটি ট্যানজেন্ট বরাবর উপরের দিকে, তার মানে ওর ডিসপ্লেসমেন্টও এই দিকে। বডিটা যখন বিতে যাচ্ছে তখন ওর ভেলোসিটি ট্যানজেন্ট বরাবর বাইরের দিকে, তার মানে ওর ডিসপ্লেসমেন্টেরও ডাইরেকশন এই দিকে। এবার আমরা জানি যে কোনো বডিতে সার্কুলার মোশন আসা তখনই পসিবল যখন বডিটার মধ্যে একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে। তার মানে ওই মোমেন্টে ও যেখানেই থাক, যেহেতু ওর ওপর সার্কুলার মোশন কাজ করছে, টুয়ার্ডস দ্য সেন্টার একটা ফোর্স কাজ করছে, which is known as centripetal force, Fc। এবং আমরা বলতে পারি যে at any moment centripetal force is perpendicular to the displacement of the particle. As a result, work done by centripetal force is always 0. That's why centripetal force is known as no
ওয়ার্ক ফোর্স। ডান। তাই ওয়ার্ক বলতে আগে আমাদের এইটুকুনি বুঝতে হবে যে ওয়ার্ক মানে এই, এবং ওয়ার্ক আমাদের এইভাবে অ্যানালাইজ করতে হতে পারে। যে কোনো সময় ওয়ার্ককে নিয়ে যদি পড়তে হয় তাহলে ওয়ার্কের অ্যানালিসিস এইভাবেই করতে হবে আমাদেরকে। যেটুকুনি হলো তাতে কোনো ডাউট আছে কিনা বলো? গ্রেট। তো আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে পাওয়ার। পাওয়ার হচ্ছে দ্য রেট অফ ডুইং ওয়ার্ক is known as power. তাহলে ম্যাথামেটিক্যালি বলা যায় পাওয়ার মানে ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক নিজে একটা স্কেলার কোয়ান্টিটি, টাইম ইজ অলসো এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে বাই ডিফল্ট আমরা প্রথমেই বলতে পারি পাওয়ার ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এবার যদি আমরা পাওয়ারকে অ্যানালাইজ করতে চাই, পাওয়ারের ফর্মুলা অনুযায়ী তুমি যদি এসআই ইউনিট বার করতে চাও, যেহেতু ওয়ার্ক বাই টাইম, তাহলে এর এসআই ইউনিট কি আসা উচিত? নিউটন বলছি, ওয়ার্কের এসআই ইউনিট আছে, ঠিক আছে, নিউটন দিয়ে লেখা যাবে নিউটন মিটার বাই টাইম, অর নিউটন মিটার মানে কি জুল। টাইমের এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড, তাহলে নিউটন মিটার বাই কি আসতে পারে সেকেন্ড, অথবা জুল পার সেকেন্ড। এই জিনিসটা আরও একটা নাম হচ্ছে ওয়াট, WATT। আবার আমরা এরকমও ভাবতে পারি, যেহেতু পাওয়ার মানে ওয়ার্ক বাই টাইম আর ওয়ার্ক মানে হচ্ছে FS বাই টাইম, S বাই টাইম মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে ভেলোসিটি, তাহলে ফোর্স ইন্টু ভেলোসিটি। পাওয়ারকে এরমভাবেও লেখা যেতে পারে। এটাকে ভেক্টর ফরম্যাটে লিখলে আমরা বলতে পারি যে পাওয়ার একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ ফোর্স একটা ভেক্টর, ভেলোসিটি একটা ভেক্টর, তাদের মাঝে ডট প্রোডাক্ট, এই হচ্ছে পাওয়ার। পাওয়ারের তাহলে সিজিএস ইউনিট কি আসা উচিত? ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড और आर्ग पर सेकेंड। আচ্ছা, আমি যদি পাওয়ারেরকে এই ফোর্স ইন্টু ভেলোসিটি দিয়ে ভাবি, তাহলেই তো দেখো নিউটন মিটার পার সেকেন্ড চলে আসছে, সেই জন্য এটা ঠিকঠাক। একইভাবে ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট কী পড়ে থাকে তাহলে? ডাইমেনশন। ডাইমেনশন যখন বার করতে যাবে, যেহেতু ওয়ার্ক বাই টাইম, ওয়ার্কের ডাইমেনশন আমাদের কি শিখেছিল? ml² t-2 বাই টাইমের জন্য আরও একটা টাইম। তাহলে ফাইনালি আমার অ্যান্সার হয়ে যাবে ml² t-3।
called power. আমরা এরকম বলতে পারি পাওয়ার বলে যে জিনিসটা রয়েছে, ইট ক্যান বি পজিটিভ, নেগেটিভ অর জিরো, কারণ ওয়ার্ক ক্যান বি পজিটিভ, নেগেটিভ অর জিরো। তাহলে পাওয়ার ক্যান বি পজিটিভ, নেগেটিভ অর জিরো। খেয়াল করে দেখো, পাওয়ার জিনিসটা ওয়ার্কের রেটের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ওয়ারাস টাইমের সঙ্গে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। এরকম যদি একটা এক্সাম্পল দেওয়া হয় যে একটা ছেলে যে ধরো সিঁড়ি দিয়ে একতলা থেকে দোতলায় উঠছে, আমরা যদি ধরে নিই যে একতলা থেকে দোতলায় উঠতে গেলে ছেলেটাকে 10 মিটার এলিভেট হতে হয়, উপরে উঠতে হয়, এবং ধরো একটা ছেলের একতলা থেকে দোতলায় উঠতে সময় লাগে অ্যাজিউম 10 সেকেন্ড, মেবি একটা মেয়ের একতলা থেকে দোতলায় উঠতে সময় লাগে 12 সেকেন্ড। তাহলে বা ছেলে মেয়ে ছেড়ে দাও, একটা বাচ্চার ধরো একতলা থেকে দোতলায় উঠতে সময় লাগে 12 সেকেন্ড, একটা অ্যাডাল্টের একতলা থেকে দোতলায় উঠতে সময় লাগে 10 সেকেন্ড। তাহলে কার পাওয়ার বেশি? অবভিয়াসলি যার কম সময় লাগবে তার পাওয়ার বেশি হবে, যার বেশি সময় লাগবে তার পাওয়ার কম হবে। চলবে? নেক্সট হচ্ছে এনার্জি। এনার্জি কাকে বলা হয়? এনার্জি হচ্ছে দ্য ক্যাপাসিটি of doing work is known as energy. তাহলে কতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক করছো সেইটা তোমাকে এই ইনফরমেশানটা দেবে যে ওই ওয়ার্কটা করছে তার এনার্জি কতটা, কম নাকি বেশি। তো এই যে এনার্জি, এই এনার্জি ব্যাপারটাতে অনেকগুলো জিনিস বোঝা গেছে। এনার্জি কিন্তু একটা স্বতন্ত্র কোয়ান্টিটি, এই জন্য কারণ মডার্ন ফিজিক্স অনুযায়ী একটা মাস এনার্জিতে কনভার্ট হতে পারে, একটা এনার্জি মাসে কনভার্ট হতে পারে, এবং এই যে ভ্যারিয়েশনটা এটা 3টে লেভেলে মানুষের কাছে এসে পৌঁছেছে। একদম শুরুতে মানুষ যেটা আবিষ্কার করা হয়েছিল সেটা তোমাদের ক্লাস 5-এ বা 6-এ পড়ানো হতো, সেটা হচ্ছে মাস কনজারভেশন ল। মাস কনজারভেশন ল আমাদের কি বলতো, যে মাস ক্যান neither be created nor be destroyed। এটা তোমাদেরকে একদম প্রথমে পড়া হতো অ্যাজ মাস কনজারভেশন ল, এবং এই মাস কনজারভেশন লয়ের ওপর বেস করেই তোমাকে আসলে কি শেখানো হয়েছিল, কেমিস্ট্রিতে তুমি সবথেকে বেশি এটা ইউজ করতে ব্যালেন্সিং করবার সময়। ব্যালেন্সিং করবার সময় তোমাকে মেনলি এটাই পড়ানো হতো। ঠিক, ফলে নেক্সট তারপর যেটা শেখানো হয়েছিল এটা প্রথম ধাপে। নেক্সট ধাপে তোমায় শেখানো হয়েছিল এনার্জি কনজারভেশন ল। এনার্জি কনজারভেশন লয় কি বলা হতো, এনার্জি ক্যান neither be created nor be destroyed. It can only transform from
one form to another। তার মানে এনার্জি কোনো একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে কনভার্ট হতে পারে। যেমন ধরো ইলেকট্রিক্যাল এনার্জি থেকে তুমি কনভার্ট করলে হিট এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে তুমি কনভার্ট করলে লাইট এনার্জি, এগুলো শুধুমাত্র ট্রান্সফর্ম হতে পারে, কিন্তু তুমি এনার্জি আলাদা করে তৈরিও করতে পারবে না, ডিস্ট্রয় করতে পারবে না। কিন্তু এবার আজকের ডেটে এসে মডার্ন ফিজিক্স তোমাকে একটা নতুন কথা বললো। মডার্ন ফিজিক্স বলল মাস অ্যান্ড এনার্জি both can neither be destroyed or neither be created nor be destroyed। They can only transform from mass to energy or energy to mass। এইটার উপর বেস করে তুমি প্রথম কি বানালে? অ্যাটম বোম, যেটাকে আমরা আর একটা ভালোবাসায় বলি নিউক্লিয়ার রিয়াকশন সম্বন্ধে তুমি একটা আইডিয়া পেলে। ফলে তুমি প্রথম শিখলে নিউক্লিয়ার চেঞ্জ। এই নিউক্লিয়ার চেঞ্জটা কী ছিল? দেখো, তুমি তার আগে অবধি যে সমস্ত চেঞ্জ পড়েছো সেগুলো ফিজিক্যাল চেঞ্জ অথবা কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জে কোনো একটা বডির হিট এনার্জি অ্যাবজর্ব করবে অথবা হিট এনার্জি ও রেডিয়েট করে দেবে, ফলে বডিটার স্টেট চেঞ্জ হতো। এটা ছিল শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জ, অর্থাৎ ও সলিড থেকে লিকুইডে হতো, লিকুইড থেকে গ্যাস হতো অথবা উল্টোটা হতো। যখন তুমি কেমিক্যাল এনার্জি নিয়ে প্রথম পড়তে গেলে বা কেমিক্যাল চেঞ্জ নিয়ে প্রথম পড়তে গেলে, তখন তোমায় পড়ানো হলো যে দুটো আলাদা আলাদা বডি বা দুটো আলাদা আলাদা এলিমেন্ট কিংবা কম্পাউন্ড, ওরা নিজেদের মধ্যে রিয়্যাক্ট করে ওদের অলরেডি এক্সিস্টিং বন্ডগুলোকে ভেঙে নতুন বন্ড জেনারেট করে। এই বন্ড ভেঙে বন্ড জেনারেট করার মূল উপায়টা কী ছিল? হয় কেউ কেউ ছিল যারা ইলেকট্রন রিলিজ করে দিচ্ছে, কেউ কেউ ছিল যারা ইলেকট্রন মানে নিয়ে নিচ্ছে, অ্যাবজর্ব করছে, অথবা ওরা ইলেকট্রনগুলোকে শেয়ার করত। ফলে একটা নতুন টাইপের কম্পাউন্ড জেনারেট হতো, যে কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স ওই যে রিয়াক্টেন্টগুলো ছিল তাদের ক্যারেক্টারিস্টিক্সের থেকে একদমই আলাদা। এইটাই ছিল তোমার ওভারঅল কেমিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল রিয়াকশন। তুমি কেমিস্ট্রিতে এতদিন তাই পড়েছো। ক্লাস 10-এর একদম শেষের দিকে তোমাকে প্রথম নিউক্লিয়ার চেঞ্জ এই জিনিসটা কনসেপ্টটা শেখানো হয়। সেখানে বলা হয় যে তুমি যদি একটা নিউক্লিয়াসে কোনো একটা নিউট্রন দিয়ে হিট করাও, তাহলে ওই নিউক্লিয়াসের ভেতরে থাকা প্রোটন আর নিউট্রন ভেঙে, মানে ওদের বন্ডটা ভেঙে যায়। এই প্রোটন আর নিউট্রন একসঙ্গে একটা ছোট্ট জায়গায় থাকার মানে ওদের ভেতরে একটা হিউজ অ্যামাউন্ট অফ নিউক্লিয়ার অ্যাট্রাকশনাল ফোর্স কাজ করে। ওখান থেকে একটা নিউট্রনকে টেনে বার করার মানে তুমি ওই বাইন্ডিং এনার্জিটাকে নষ্ট করে দিচ্ছ ইন দ্য সেন্স বাইন্ডিং এনার্জিটা ওখানেই শেষ হয়ে যাচ্ছে, ফলে বাইন্ডিং এনার্জিটা রিলিজ হয়ে যাচ্ছে। যখনই তুমি একটা নিউক্লিয়াসকে কোনো বাইরে থেকে অন্য একটা নিউট্রন দিয়ে মেরে এরমভাবে ভেঙে দিচ্ছ, ফলে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ওখান থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। যখনই এনার্জি বেরিয়ে আসছে এবং ওখানে নিউক্লিয়াসের ভেতরে নাম্বার অফ নিউট্রনের নাম্বার কমে যাচ্ছে, নিউট্রনের নাম্বার বা প্রোটন নাম্বার দুটোই যখন ডিক্রিজ করে যাচ্ছে, এলিমেন্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে।
তার মানে নিউক্লিয়ার রিয়াকশান তোমাকে প্রথম দেখায় যে ইট ইজ অলসো পসিবল যে একটা এলিমেন্ট থেকে নতুন কোনো এলিমেন্ট জেনারেট করা। কেমিক্যাল রিয়াকশানে কিন্তু এলিমেন্ট থেকে কম্পাউন্ড জেনারেশন পসিবল, বা নতুন কোনো কম্পাউন্ড, মানে এক পুরনো দুটো কম্পাউন্ড থেকে আর একটা নতুন টাইপ অফ কম্পাউন্ড জেনারেট করা পসিবল। কিন্তু নিউক্লিয়ার রিয়াকশানে এটা কখনোই পসিবল নয়। এখানে একমাত্র এলিমেন্ট টু এলিমেন্ট ডাইভারশন পসিবল। অ্যান্ড সেক্ষেত্রে এইটা করার সঙ্গে সঙ্গে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি এখানে বাইরে বেরিয়ে আসছে, এবং সেটা কি আমরা কাজে লাগিয়ে হয় বোম বানাচ্ছি, অথবা আরও কোনো ভালো কাজে, আমরা অন্য কোনো ভালো কাজে ইউজ করছি। এবং এই পার্টটা পড়বার জন্য তোমাকে কী জানতে হতো? মাস এনার্জি কনজারভেশন ল। এবং এই পুরো ট্রান্সফরমেশনটা হতে মাস কনজারভেশন ল, এনার্জি কনজারভেশন ল, মাস এনার্জি কনজারভেশন ল, প্র্যাকটিক্যালি এই তিনটে ল মানব সভ্যতার উন্নয়নকে রিপ্রেজেন্ট করে। মানুষ যত এই নতুন নতুন লগুলোকে বুঝতে পেরেছে, বেসিক্যালি এগুলো তো প্রথম থেকেই ছিল, আবিষ্কার করা বলা যায় না, নতুন নতুন লগুলোকে আমরা যত চিনতে পেরেছি তত উন্নতি হয়েছে, এবং ততই আমরা এনার্জিকে ইউজ করতে শিখেছি, প্রপারলি ইউজ। কেউ যদি বলে হাউ মেনি ফর্মস অফ এনার্জি আর দেয়ার, তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে এনার্জির কতগুলো ফর্ম হয়। এনার্জির ফর্ম যদি বুঝতে হয়, আমরা যদি একদম মানব সভ্যতার প্রথম থেকে দেখি, মানুষের ইউজ করা প্রথম এনার্জি হচ্ছে মেকানিক্যাল এনার্জি। কেন? কারণ আদিম মানুষের প্রধান কাজই ছিল ভাই মারপিট করে যেভাবে হোক খাবার দাবার জোগাড় করতে হবে, খেটে খেয়ে বেঁচে থাকতে হবে। প্রথম ছিল মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জির পর আদিম মানুষ বুঝতে পারলো যে এরম করে শুধু হচ্ছে না, আমাকে নিজের সেফটি বাড়াতে হবে, এবং টাইমের সঙ্গে সঙ্গে দেখা গেল মানুষ আরও একটা নতুন এনার্জি আবিষ্কার করলো, হুইচ ইজ কল্ড লাইট এনার্জি। আগুন জ্বালাতে শিখলো। এই লাইট এনার্জি যখনই কাজে চলে এলো, মানুষ তখন বুঝলো আগুনের আশপাশে বসে থাকলে আমার হিট পাওয়া যায়। তাহলে নতুন আরও একটা এনার্জির দিক খুলে গেল, হিট এনার্জি। আচ্ছা, সেই সময় তোমার বেঁচে থাকতে গেলে বাতাস দরকার অবভিয়াসলি, তো উইন্ড এনার্জিকে কাজে লাগিয়ে মানুষ আস্তে আস্তে নৌবাহিনী তৈরি করতে শিখলো, বা মানুষ ট্রাভেল করতে শিখলো এক জায়গা থেকে আরেক জায়গায়। প্রথমে চাকাটা তো মেকানিক্যাল এনার্জির আন্ডারে চলে আসছে, ফলে উইন্ড এনার্জিকে কাজে লাগিয়ে মানুষ আস্তে আস্তে শিখলো যে কী করে ভালো নৌকা বানানো যায়। এবং তুমি যদি ভালো করে হিস্ট্রি পড়ে থাকো ক্লাস 10 অবধি, তাহলে একটা ভ্যারিয়েশন খুব ভালো করে বুঝতে পারবে যে যখন কোনো একটা পার্টিকুলার সেকশন বা কোনো একটা পার্টিকুলার সেঞ্চুরিতে যখন কেউ খুব উন্নত হয়েছে কোনো একটা সভ্যতা, তার কাছে এই ধরনের কোনো না কোনো এনার্জির হিউজ সোর্স ছিল। ধরো আমরা যদি আমাদের হিস্ট্রির জাস্ট রিসেন্ট হিস্ট্রিতে তোমরা নিশ্চয়ই চোল, চালুক্য এদের কথা পড়েছো, দেখবে তাদের ক্ষেত্রে বলা হয় যে এদের নৌবাহিনী মারাত্মক উন্নত ছিল। তুমি যদি আরও রিসেন্ট হিস্ট্রির দিকে আসো, দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা ছোট্ট একটা কোম্পানি এসে ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশকে ঘিরে ফেললো, ঘিরে তাকে যা খুশি করে ফেললো। কিন্তু খেয়াল করো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে জাহাজ, বা আমরা যদি ইউকে হিসেবে ভাবি, ইউনাইটেড কিংডমের যে জাহাজের ক্ষমতা, নৌবহর যেটা, সেটা মারাত্মক উন্নত ছিল। ফলে ওরা উইন্ড এনার্জিকে প্রপারলি কাজে লাগাতে শিখেছিল। ইভেন যদি হিস্ট্রিটা ছোটোবেলা আরেকটু ভালো করে পড়ে থাকো, দেখবে যখন আমরা সুমেরু সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই সমস্ত সভ্যতাগুলো পড়ি, এবং আমরা এটা পড়ি যে মানুষ যখন প্রথম ব্যবসা বাণিজ্য করতে শিখলো এক দেশ থেকে অন্য দেশে গিয়ে, তখন তো যাওয়া আসার একটাই মোড ছিল, জাহাজ। মানুষ কখন যেত আর কখন আসতো, ইন্ডিয়ান টাইম অনুযায়ী দেখা যেত বর্ষাকালে মানুষ বাইরে থেকে ব্যবসা করে বাড়ি ফেরে, এবং বর্ষা যখন চলে যায় তখন মানুষ আবার বাণিজ্য করতে বাইরে বেরিয়ে যায়। এটাতে কেন করতো? কারণ হাওয়ার ডাইরেকশন বদলে যাওয়া। বর্ষাকালে সমস্ত হাওয়া আমাদের কন্টিনেন্টের ভেতরে ঢোকে, এটা তোমাকে ভূগোলে পড়ানো হতো। ফলে বিজনেস করে তোমার বাড়ি ফেরার আদর্শ সময়, কারণ ফ্রিতে ফিরতে পারবে, ফুয়েল তো তোমার কাছে আনলিমিটেড নয়। কিন্তু তোমার যদি বাইরে যেতে হয়, তাহলে কোন সময়টা সবচেয়ে ভালো? বর্ষার পরে যাওয়া, কারণ তখন আমার যত উইন্ড এনার্জি বাইরের দিকে ফ্লো করবে আস্তে আস্তে। শীতকাল তাই হয়,
তোমার উইন্ড এনার্জি আমাদের এখান থেকে বাইরের দিকে ফ্লো করে। তো এই ব্যাপারটা তোমাকে ভূগোলে এবং ইতিহাসে একসঙ্গে কন্টেম্পোরারিভাবে পড়ানো হতো। কানেক্ট করার দায়িত্ব ছিল তোমার, যে তুমি কানেক্ট করে পড়ছো কেন। দিস ইজ মেকানিক্যাল এনার্জি, লাইট এনার্জি, হিট এনার্জি, উইন্ড এনার্জি, এগুলো হচ্ছে একদম বেসিক এনার্জি। এবার মানুষ যত আস্তে আস্তে উন্নত হলো, মানুষ তখন প্রথম শিখলো যে এগুলো ছাড়াও আমার কাছে আর কিছু এনার্জি থাকতে পারে। যেমন ধরো ম্যাগনেটিক এনার্জি, যেমন ধরো ইলেকট্রিক্যাল এনার্জি। আচ্ছা, আর একটা বেসিক এনার্জির কথা আমার একদমই লেখা হয়নি, সেটা হচ্ছে সাউন্ড এনার্জি। মানুষের প্রথম কমিউনিকেশন ছিল ইউজিং সাউন্ড। আচ্ছা, তারপর হচ্ছে কেমিক্যাল এনার্জি। উইদাউট কেমিক্যাল এনার্জি তুমি নতুন কোনো প্রোডাক্ট জেনারেট করতে পারবে না। তুমি যদি যুদ্ধে যেতে চাও, তোমাকে লোহা গড়িয়ে ঠিক করে তরবারি বানাতে হবে, তো সেটাও তো একটা কেমিক্যাল প্রসেস। আবার তুমি কেমিক্যাল এনার্জি যদি ঠিকঠাক না ইউজ করতে পারো, তাহলে তোমার খাবার তুমি হজম করতে পারবে না। ইন্টারনালি তোমার কাজে দরকার, তো কেমিক্যাল এনার্জি ইজ অলসো নেডেড। আচ্ছা, এছাড়াও মানুষ আজকের ডেটে আস্তে আস্তে কী শিখলো, আমাদের কাছে কী আছে, জিওথার্মাল এনার্জি আছে। আমাদের কাছে টাইডাল এনার্জি আছে, জোয়ার ভাটার ওপর বেস করে সমস্ত কিছু ইউজ করার ব্যাপার। আমাদের কাছে এটা আছে। আচ্ছা, মানুষ আরও উন্নত হলো, মানুষ নিউক্লিয়ার এনার্জি ইউজ করলো। তুমি যখন নিউক্লিয়ার এনার্জি ইউজ করতে শিখে গেলে, দেখো যে দেশের কাছে নিউক্লিয়ার পাওয়ার যত বেশি, সেই দেশ তত বেশি ক্ষমতাশীল, সেই দেশের কাছে কন্ট্রোলিং পাওয়ার তত বেশি, অ্যান্ড সো অন। এরকমভাবে প্রায় 14-15 ধরনের এনার্জির ফরম্যাট হয়, আরও বেশ কিছু এনার্জির ফরম্যাট হয়, মেবি দু একটা আমিও মিস করছি এখানে। আর কিছু তোমাদের মাথায় আসছে এনার্জি আর কোনো ফরম্যাট কমন যেগুলো আমরা ইউজ করি? আচ্ছা, যেটা তোমাকে আর একটা যেটা তোমাকে প্রতিদিনই ওভারকাম করতে হয়, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল এনার্জি। ঠিক এরকম প্রায় 14-15 রকম এনার্জি হয়, এবং আমরা যত নতুন নতুন ফরম্যাটকে চিনতে পারবো, এনার্জি যত নতুন নতুন ফরম্যাটকে আমরা চিনতে পারবো, মানুষ তত উন্নতি লাভ করবে। এবার একদম বেসিক এনার্জি বলতে আমরা এখানে যেটা বুঝি, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে আমাকে প্রথমে যেটা বুঝতে হবে, যে মেকানিক্যাল এনার্জি নিয়ে আমাকে পড়তে হবে। এই মেকানিক্যাল এনার্জিকে যদি নিয়ে পড়তে হয়, তাহলে আমরা এটাকে একটা ছক বানিয়ে পড়ে নিই, মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জিকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করব। এক, পোটেনশিয়াল এনার্জি। দুই, কাইনেটিক এনার্জি। আমি আর এনার্জি কথাটা বারবার লিখছি না। এই পোটেনশিয়াল এনার্জিকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তেমনি কাইনেটিক এনার্জিকে আমরা আলাদা করে আর কিছু ভাগ করি না। যখন আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি নিয়ে পড়বো, বা সরি, আমরা যদি মেকানিক্যাল এনার্জি একদম প্রথম থেকে আসি, সে মেকানিক্যাল এনার্জির একদম বেসিকে যদি আমরা ভাবতে চাই, দেখো যেহেতু দুটো ভাগ, পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি, তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে মেকানিক্যাল এনার্জির ডেফিনেশন কী হতে পারে। মেকানিক্যাল এনার্জির ডেফিনেশন এরম হয় যে এনার্জি possessed by a body due to change in its position, shape and size and motion.
is called mechanical energy. এবার পোটেনশিয়াল এনার্জি তাহলে কাকে বলবো? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এনার্জি পজেসড by a body due to change in its position, size and shape is called potential energy. দেখো আমরা কিন্তু আর মোশনের কথা লিখলাম না, ঠিক একইভাবে এনার্জি পজেসড by a body due to change in its position is called gravitational potential energy. একইভাবে এনার্জি পজেসড by a body due to change in its size and shape is called elastic potential energy. আর কি পড়ে রইল? কাইনেটিক এনার্জি। তাহলে এনার্জি possessed by a body due to change in its motion is called kinetic energy. এই ডেফিনেশনগুলোকে যদি আমি খুব শর্টে উপরে এই একটা জায়গায় প্লেস করতে চাই, তাহলে দেখো মেকানিক্যাল এনার্জির যখন ডেফিনেশন লিখছি আমার কাছে সবই লাগছে, অর্থাৎ পজিশন, শেপ, সাইজ, মোশন। আমি যখন পোটেনশিয়াল এনার্জি পড়তে যাচ্ছি তখন আমার কাছে লাগছে পজিশন, শেপ, সাইজ। গ্র্যাভিটেশনাল পড়বার সময় আমার কাছে লাগছে অনলি পজিশন। ইলাস্টিক পড়বার সময় আমার খেয়াল রাখতে হচ্ছে শুধুমাত্র শেপ আর সাইজ। কাইনেটিক পড়বার সময় আমার কাছে শুধু খেয়াল রাখতে হচ্ছে মোশন। এবং এই জিনিসগুলো নিয়ে পড়তে গিয়ে আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফর্মুলা পড়তে হচ্ছে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে m into g into h। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির সবথেকে ভালো এক্সাম্পল কি? স্প্রিং। একটা স্প্রিংকে তুমি টানলে লম্বা হয়ে গেল, ছেড়ে দিলে খুব জোর ফেরত চলে গেল। ধরো একটা গুলতি নিয়ে তুমি কাজ করছো, গুলতিটাকে ধরে টানলে একটা পাথর ছিটকে বেরিয়ে গেল গুলতিটাকে, তার মানে তুমি ওর শেপ চেঞ্জ করলে, ওর মধ্যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো, ছেড়ে দিলে পাথরটার মধ্যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা ট্রান্সফার হয়ে গেল, পাথরটা মারাত্মক একটা মোশন নিয়ে বেরিয়ে গেল। দ্যাট ইজ ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা ফর্মুলা কী লিখি? হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি কী হয়? ওই বডিটার কী স্পিডের চেঞ্জ হচ্ছে, বডিটার মাস, এই সমস্ত জিনিসের উপর ডিপেন্ড করে বলা যেতে পারে। আগে বলো
এতটুকুনি ঠিকঠাক আছে কিনা। ভালো কথা, ঠিকই আছো। এখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পটেনশিয়াল এনার্জি। কারণ পোটেনশিয়াল এনার্জি নিয়ে আমাদের অনেক কিছু ক্যালকুলেশনস করতে হয়। তোমায় জেনে রাখতে হবে যে পোটেনশিয়াল এনার্জি ইট ইজ ডিপেন্ডেন্ট on reference frame, but change in potential energy is independent of reference frame. কথাটার মানে হচ্ছে ধরো আমার কাছে একটা 3 স্টোরেড বিল্ডিং আছে, এটা ফ্লোর এ, এটা ফ্লোর বি, এটা ফ্লোর সি। আমি যদি ধরে নিই আমার রেফারেন্স ফ্রেম কোনো একটা সময় ফ্লোর এ এবং বডিটাকে ইনিশিয়ালি ফ্লোর এতেই রাখা আছে, তাহলে বডিটার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি আছে সেই পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত? 0। কারণ তুমি ফ্লোর এতে দাঁড়িয়ে ফ্লোর এতে থাকাই একটা বডির পোটেনশিয়াল এনার্জি মাপার চেষ্টা করছো, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে? 0। কিন্তু তোমার রেফারেন্স ফ্রেম এ, রেফারেন্স ফ্রেম মানে তুমি যেখানে দাঁড়িয়ে জিনিসটাকে জাজ করছো, কিন্তু ইনিশিয়ালি বডিটাকে রাখা আছে বিতে। আমি ধরে নিই এ থেকে বি এর হাইট হচ্ছে h1, বি থেকে সি এর হাইট হচ্ছে h2, এবং বডিটাকে যেহেতু এখন বিতে রাখা হয়েছে তার মানে ওর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি আসবে সেটা কত হবে? mg h1। যদি বডিটাকে সিতে রাখা হতো আর রেফারেন্স ফ্রেম আমার এই হতো, তাহলে আমার পোটেনশিয়াল এনার্জি কত চলে আসতো? দেখো এ থেকে ওটা কত হাইটে আছে? h1 প্লাস h2, তাহলে mg ইন্টু h1 প্লাস h2, এটা হয়ে যেত আমার পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, অর্থাৎ রেফারেন্স ফ্রেম যদি আমি চেঞ্জ করে দিই, ধরো রেফারেন্স ফ্রেমকে আমি এখন করে দিলাম বি, বিতে রেফারেন্স ফ্রেম রেখে আমি বললাম ইনিশিয়ালি বডিটাকে এতে রাখা আছে, তার মানে তুমি দাঁড়িয়েছো এখন বিতে, বিতে দাঁড়িয়ে তুমি কাকে দেখছো? এতে থাকা একটা বডিকে দেখছো। তোমার রেফারেন্স ফ্রেম থেকে ওটা কি আছে? h1 হাইট নিচে আছে, তাহলে যে পোটেনশিয়াল এনার্জি আসবে সেটা কী হবে? মাইনাস mg h1। বডিটাকে যদি বিতেই রাখা হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে 0, কিন্তু বডিটাকে যদি সিতে রাখা হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে পজিটিভ mg h2, কারণ বি থেকে সি এর হাইট h2। মানে রেফারেন্স ফ্রেমের ওপর পিওরলি রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট, কিন্তু চেঞ্জটা দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রেফারেন্স ফ্রেম, ডাজন্ট ম্যাটার, চেঞ্জটা সেম থাকবে।
সবসময়। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ইন্টারনাল বক্তব্য। ধরা যাক একটা বডিকে, এটা মেঝে, এই সাইডে একটা বল আছে যার মাস হচ্ছে এম। এই বলটা মেঝে থেকে এই সাইডে আছে। তাহলে ধরে নাও এই পজিশনটা হচ্ছে এ। বলটা যদি উপর থেকে ফ্রি ফলিং কন্ডিশনে থাকে তাহলে কোনো একটা সময় বলটা ঠিক মাঝামাঝি একটা পজিশনে আসবে যার নাম দাও বি, এবং ওই যে হাইটটা সেটা হবে h/2, এবং ফাইনালি বলটা মেঝেতে গিয়ে পড়বে, ওর নাম দাও সি। খেয়াল করো, যখন বলটা পয়েন্ট এতে আছে তখন ওই বলটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্টে কত হবে? এম ইন্টু জি ইন্টু এইচ। আচ্ছা, ম্যাক্সিমাম হাইটে আমরা কি জানি? যে কোনো মুভিং বডির ভেলোসিটি 0 হয়ে যায়। তার মানে পয়েন্ট এতে বডিটার কাইনেটিক এনার্জি কী হবে? হাফ mv², ভি 0 হয়ে গেলে ইট ইজ 0। তাহলে আমি বলতে পারি পয়েন্ট এতে থাকাকালীন অবস্থায় যে কোনো মোমেন্টে টোটাল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি কত হয়ে গেল? mgh। এবার বলটা নিচে নামতে নামতে কোনো একটা সময় পয়েন্ট বিতে এসে পৌঁছেছে। পয়েন্ট বিতে যদি এসে পৌঁছয় তাহলে ওই পয়েন্টে ওর পোটেনশিয়াল এনার্জি কত আসবে? mgh/2। তাহলে ওর কাইনেটিক এনার্জি কী হবে এইটা বোঝার আছে। দেখো, বেসিক্যালি বলটা এই হাইট থেকে ট্রাভেল করেছে কতটা? h/2। আচ্ছা, কাইনেটিক এনার্জি বার করবার জন্য আমার কি দরকার? হাফ mv²। তাহলে আমায় জানতে হবে বলটা যখন পয়েন্ট বিতে পৌঁছচ্ছে তখন বলটার ভেলোসিটি কত। তার মানে ভিটা কত হবে? ভি পয়েন্ট বিতে বলটার ভেলোসিটি কত সেটা বার করতে হবে। বলটা যখন স্টার্ট করেছিল পয়েন্ট এ থেকে তখন ওর ভেলোসিটি কত ছিল? 0, কারণ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ, নিচের দিকে নামছে মানে প্লাস জিটি। ইনিশিয়ালি ও স্পিড 0, ওকে জি দিয়ে টানছে, ওর একটা টাইম লেগেছে, লেট ইট বি জিটি। সেখান থেকে একটা হতে পারে। অথবা আর একটা ইজি ফর্মুলা হচ্ছে এখান থেকে বার করবা, সেটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি বার করার একটা ফর্মুলা কি? আমরা জানি v² ইজ ইকুয়াল টু u² প্লাস 2gh। ইনিশিয়ালি ইউ কত ছিল? 0, ও নেমেছে কত? h/2, এইটা চলে আসবে। তাহলে দেখো v² ইজ ইকুয়াল টু কত চলে এলো? gh। v² ইকুয়াল টু gh, এই ভ্যালুটা বা vv² ফাইনাল, ওখানে পয়েন্ট বিতে ভেলোসিটিটাকে আমি ভিভি যদি নাম দিই তাহলে vv² ইজ ইকুয়াল টু gh, এই রিলেশনটা যদি আমি উপরে রিপ্লেস করি তাহলে দেখো চলে আসবে হাফ mgh। তার মানে কাইনেটিক এনার্জি কত চলে এলো? আবার mgh/2। তার মানে পয়েন্ট বিতে টোটাল এনার্জি কী দাঁড়ালো? কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট বি প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট বি। কাইনেটিক এনার্জিও এসেছে mgh/2, পোটেনশিয়াল এনার্জিও এসেছে mgh/2। তাহলে টোটাল এনার্জি হচ্ছে m ইন্টু জি ইন্টু এইচ। আমার টোটাল এনার্জি বেরিয়ে গেল। এ গেল, বি গেল। এবার বডিটা যখন পয়েন্ট সিতে এসে পৌঁছবে তখন ভেবে দেখা যাক কী হবে। পয়েন্ট সিতে যখন পৌঁছবে তখন আমরা জানি মাটিতে পড়বার জাস্ট আগের মোমেন্টে যে কোনো বডির ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, এবং মাটিতে পড়ার জাস্ট আগের মোমেন্টে অ্যাকচুয়ালিও মাটি থেকে কত উপরে আছে? অলমোস্ট 0 হয়। তার মানে পোটেনশিয়াল এনার্জি যখন ও সিকে কভার করছে তখন ওর পোটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে 0। কিন্তু কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট সি ইজ ম্যাক্সিমাম। ইট মিনস ওর কাছে ইনিশিয়ালি যে এনার্জি ছিল সেই এনার্জিটাই পুরোটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, হুইচ ইজ mgh। আমরা এটাকে প্রুফ করতে পারি এরমভাবে। ধরো আমি শুরুতে বললাম না mgh, আমি শুরুতে বললাম যে দেখো বাবা, ও যদি নিচে নেমেছে তাহলে ওর অ্যান্সার কত হবে? হাফ mv²।
এবার একটু আগে আমরা দেখেছিলাম যখন ও h/2 এই ডিস্টেন্স কভার করে তখন ওর ফাইনাল ভেলোসিটি হয় gh, কিন্তু এখানে যদি h/2 এর জায়গায় ও তো h ডিস্টেন্স কভার করছে পয়েন্ট এ থেকে সি এর রেসপেক্টে, তাহলে তখন এখানে কি হয়ে যাবে 2gh, তার মানে ভিভি স্কোয়ারের জায়গায় কত বসবে 2gh, তার মানে হাফ m 2gh, আর আবার ফাইনাল কত চলে এলো mgh। তাহলে দেখো পয়েন্ট সিতেও টোটাল এনার্জি চলে এলো, কাইনেটিক এনার্জি পয়েন্ট সি, পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট সি বলে তো mgh প্লাস 0 ইকুয়াল টু mgh। পুরো সিস্টেমে দেখো প্রত্যেকবার টোটাল এনার্জির ভ্যালু আনচেঞ্জড কন্ডিশনে আছে, প্রত্যেকবার টোটাল এনার্জি এখনও mgh, টোটাল এনার্জি এর আগেরটা তো mgh, টোটাল এনার্জি একদম প্রথম কেসেও আমার কথা এসেছিলো এনার্জি। দিস ইজ কল্ড এনার্জি কনজারভেশন। এনার্জির কোনো লস হবে না, তুমি যদি পুরোটা দেখাতে পারো তাহলে এনার্জি সবসময় হিসেব তুমি খুঁজে পাবে, যেখান থেকে স্টার্ট করো না কেন এনার্জির হিসেব অলওয়েজ তোমার কাছে ক্লিয়ার কাট ওয়েতে দেওয়া থাকবে। বোঝা গেল? ধরো তোমায় যদি এখানে একটা গ্রাফ আঁকতে হয়, আমি যদি বলি এরকম দেখো যে পোটেনশিয়াল এনার্জি যখন ম্যাক্সিমাম তখন কাইনেটিক এনার্জি কী হবে 0। তাহলে সাদা লাইনটা যদি পোটেনশিয়াল এনার্জিকে দেখানো হয় তাহলে হলুদ লাইন দিয়ে করি, সেটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। হলুদ লাইনটা যদি কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করে তাহলে সাদা লাইনটা রিপ্রেজেন্ট করছে কাকে পোটেনশিয়াল এনার্জি। যখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম তখন কাইনেটিক এনার্জি মিনিমাম, যখন পোটেনশিয়াল এনার্জি মিনিমাম এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম তখন দেখো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তাহলে এবার আবার তুমি যদি দুটো এনার্জিকে সবসময় যোগ করতে থাকো তাহলে দেখো দুটো এনার্জিকে যোগ করলে তুমি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবে, দিস ইজ কল্ড টোটাল এনার্জি। টোটাল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট। আমরা যদি ইন্ডিভিজুয়াল পয়েন্ট বেসিসে দেখি তাহলে দেখো এই জায়গাটাতে আমরা বলতে পারি যে হেয়ার কাইনেটিক এনার্জি ইজ মিনিমাম বাট পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম। এই সাইডের পয়েন্টটাতে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি যখন ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি তখন মিনিমাম, এবং টোটাল এনার্জি ইজ অলওয়েজ এ কনস্ট্যান্ট ভ্যালু। হচ্ছে রিলেশন, এটা সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল আনটিল অর আনলেস আমার এখানে কোনো এনার্জি লস কোএফিশিয়েন্ট কাজ করবে। নাও হোয়াট ইজ দ্য এনার্জি লস কোএফিশিয়েন্ট? এনার্জি লস কোএফিশিয়েন্ট মানে তোমার এনার্জিটাকে অন্য কোনো দিকে ট্রান্সফার করে ছেড়ে দিচ্ছে। যেমন ধরো আমি যদি সিস্টেমের মধ্যে ফ্রিকশনকে কনসিডার করি, যেখানে ফ্রিকশন আছে, তাহলে কিন্তু সিস্টেমে এনার্জি লস হবে এবং সেক্ষেত্রে তোমার এনার্জি কনজার্ভ হবে না, তোমাকে একটা ট্রান্সফরমেশন অফ এনার্জি দেখাতে হবে। কীরকম? তুমি একটা মেঝে থেকে একটা ব্লককে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে ওই জায়গাটা গরম তৈরি হবে, হিট জেনারেট হবে, ফলে এনার্জি যেমন চেঞ্জ হচ্ছে সেটাকে প্লাস যে এনার্জির ডেফিসিয়েন্সিটা পাওয়া যাবে বা যে হিসেবটা মিলছে না, সেই না মেলা হিসেবটা কোথায় কনভার্ট হবে? আমার হিট এনার্জি আর সাউন্ড এনার্জিতে কনভার্ট হবে। খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে বল ড্রপিংয়ের এক্সাম্পল। তুমি হাতে বল নিয়ে জাস্ট কোনো একটা হাইট থেকে বলটাকে ছেড়ে দাও, দেখো মাটিতে ড্রপ খেয়ে বলটা কখনোই তোমার হাতে ফেরত আসবে না, কোনো মতেই না। যদি না তুমি জোরে নিজের হাত থেকে কোনো জোরে ফোর্স দিয়ে ফেলো তবে আসবে। তুমি জাস্ট হাত থেকে যদি ছেড়ে দাও বলটাকে একটা সার্টেন হাইট থেকে, হাত ওখানেই ফিক্সড রাখো, তাহলে দেখবে বলটা কখনোই তোমার হাতে ফেরত আসবে না। কেন? কারণ বলটা যে মোমেন্টে মাটিতে টাচ করবে ওখানে
কনভার্সন কি হবে, ওখানে একটা নতুন ট্রান্সফার অফ এনার্জি হয়ে যাবে। কীরকম? সাউন্ড এনার্জি জেনারেট হবে, অ্যাট দ্য সেম টাইম ওখানে হিট এনার্জি জেনারেট হবে। এই সাউন্ড এনার্জি আর হিট এনার্জিতে কিছুটা এনার্জির ভ্যালু নিয়ে চলে যাবে, ফলে নেক্সট বার বলটা ড্রপ খেয়ে কখনোই তোমার হাতে আর ফেরত আসতে পারবে না। কিন্তু যদি সাউন্ড আর হিট এনার্জি জেনারেট না হতো, তাহলে বল মাটিতে ড্রপ খেয়ে আবার তোমার হাতেই ফেরত চলে আসতো। এতটুকুনি ক্লিয়ার? তার মানে আমরা এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে কী করে ফ্রিকশনালি আমি পুরো ব্যাপারটাকে ম্যানেজ করব, আমার ফ্রিকশন থাকলে কী হবে তার উপর আমার করতে হবে। আজকে আমরা এতটাই করব, এটাকে ভালো করে নোট করে নাও। কোনো ডাউট থাকলে বলো। ঠিক আছে, তাহলে কোনো ডাউট নেই, তাহলে আমি এটাকে কাট করছি। নেক্সট দিন এটার ওপর বেস করে ম্যাথ আর ফ্রিকশনের পার্টটা আমরা করব।